হ্যালো ক্লাস 11, হ্যালো এভরিবডি। আজকে আমরা তাহলে ক্লাস 11-এর ফার্স্ট সেমিস্টারের অ্যাজ ইউ লাইক ইট বাই উইলিয়াম শেক্সপিয়ারের লেখা অ্যাজ ইউ লাইক ইট আমরা কমপ্লিট করব। দেখে নিই, এই ক্লাসের মধ্যে আমরা প্রথমেই দেখব যে প্রথমে এটা মনে রাখার দরকার আছে যে উইলিয়াম শেক্সপিয়ারের অ্যাজ ইউ লাইক ইটটা উইলিয়াম শেক্সপিয়ারের লেখা। প্রথম কথা এখানে উইলিয়াম শেক্সপিয়ার বানানটা ঠিক করে লিখতে হবে। এটা অনেকে ভুল করে ফেলে, এটা মানে বাচ্চারা তো অনেকে ভুল করে ফেলে। এটা উইলিয়াম শেক্সপিয়ার বানানটা ঠিক করে লিখতে হবে। মনে রাখবো এটা ক্লাস 11-এর যতগুলি শেক্সপিয়ারের যতগুলি টিনতে রয়েছে আমাদের টোটাল, ওথেলো, ম্যাকবেথ, অ্যাজ ইউ লাইক ইট। তো অ্যাজ ইউ লাইক ইট হলো সব থেকে বেশি কমেডি রয়েছে এর মধ্যে, সব থেকে বেশি হাসির। এটাকে আমরা বলে ফেলি প্যাস্টোরাল কমেডি। কি বলি আমরা? প্যাস্টোরাল কমেডি। প্যাস্টোরাল কমেডি বলে থাকি এটাকে আমরা, ঠিক আছে? প্যাস্টোরাল কমেডি। ফার্স্ট এটা প্রথম কোথায় পাবলিশ হয়? এটা প্রথম পাবলিশ হয়, ফার্স্ট ফোলিও। ফার্স্ট পোলিও নয় কিন্তু, হ্যাঁ ফলিও, FOLIO। এই জায়গায়, মানে এটা হয়তো মেবি কোনো ম্যাগাজিন হতে পারে। এই ম্যাগাজিনে প্রথম পাবলিশ হয় কোথায়? ফার্স্ট ফলিওতে প্রথম পাবলিশ হয়। দেখো, এটা সাধারণত আমরা একটা কি জানলাম, এটা অ্যাজ ইউ লাইক ইট, ম্যাকবেথ, ওথেলো সবগুলি হলো এক একটা প্লে মিনস প্লে মানে হলো বাংলায় আমরা এটাকে বলে থাকি নাটক, তাই তো? নাটক। এবার মাথায় রাখবো যে নাটক লেখে, আচ্ছা যে পোয়েম লেখে তাকে আমরা কি বলি? পোয়েট বলি। যে গল্প লেখে তাকে আমরা কি বলি? রাইটার বলি, তাই তো? যে স্টোরি লেখে তাকে আমরা বলে থাকি রাইটার। ঠিক সেরকম যে নাটক লিখবে, প্লে লিখবে তাকে আমরা বলবো নাট্যকার, আর ইংলিশে বলবো প্লে রাইট। রাইটার নয় কিন্তু, প্লে রাইট। রাইট স্পেলিংটা দেখবে ভালো করে, WRIGHT। প্লে রাইট বলা হয়। যে নাটক লেখে তাকে বলা হয় প্লে রাইট। তাহলে এখানে প্লে রাইট কে রয়েছে? উইলিয়াম শেক্সপিয়ার হলো এই গল্পের প্লে রাইট, নাট্যকর, ঠিক আছে? এবার গল্পের দিকে আমরা, এই হলো ব্যাকগ্রাউন্ড, এর বেশি প্রয়োজন নেই। এবার আমরা গল্পটার দিকে যাই। প্রথমেই দেখব যেমন প্রতিটা গল্পের শুরুয়াত কি হয়, যে কোনো এক দেশে বা কোনো এক রাজ্যে বা অনেক আগেকার দিনে একটা রাজ্য ছিল, সেই রাজ্যে একটা রাজা ছিল। আমরা দেখব 99% শেক্সপিয়ারের গল্পে একটা রাজা থাকবেই, বুঝে গেল? একটা রাজা একটা রানী থাকবেই। সেম তাহলে ফ্রান্স নামক একটা দেশ ছিল। কোন দেশ বললাম? ফ্রান্স। আচ্ছা তার আগে এটা বলো তো, ফ্রান্স নামক একটা দেশ ছিল। ফ্রান্স নামটা এখন আমাদের কাছে কেন একটু বিখ্যাত, কেন একটু কারেন্ট অ্যাফেয়ার্সে রয়েছে বা কেন একটু আপডেট রয়েছে? কারণ ফ্রান্সের প্যারিসেই বর্তমানে অলিম্পিক হচ্ছে। আর যে অলিম্পিককে আমাদের মাথায় রাখতে হবে, এটা মানে কিছুটা খুশির কিছুটা দুঃখের। কারণ কেউ পদক আনতে পেরেছে, কেউ হয়তো গোল্ড এবার আসেনি, সিলভার কেউ আনতে পেরেছে। আর আমাদের সব থেকে বেশি দুঃখ লাগে একটা মহিলা রেসলার ছিল না, ভিনিস ফোগাট নাম, হ্যাঁ। তো ওটা সব থেকে খারাপ লাগছে। মানে একটা কথা ভাবো, যদি আমরা সারা বছর ধরে আমরা পড়াশোনা করলাম, যে সারা বছর পড়াশোনা করে পরীক্ষার আগে দেখলাম যে আমরা এক্সামে দিতে পারছি না কোনো কারণে। ঠিক সেটাই ঘটেছে ভিনিস ফোগাটের সঙ্গে। কি ঘটেছে? মানে এমন একটা মানে কি বলবো, তার এগেনস্টে যে ছিল, এমন একটা কম্পিটিটর ছিল যে জীবনে 72 বার লড়ে, 72 বার। সাপোজ একটু পরের দিক থেকে সরে যায়, জাস্ট বলছি আর কি, যে আমরা অনেক সময় কী হয়, ছোটো জীবনে কষ্ট হলে বেশি ডিসঅ্যাপয়েন্ট হয়ে যায়, বেশি কষ্ট পেয়ে যায়, ভাবি গিভ আপ করে দেবো, ছেড়ে দেবো, কিছু করবো না। একটা জিনিস শেখার আছে যে ভিনিস ফোগাট এমন একজনের সঙ্গে লড়ছিল যে টোটাল 72টা পরপর ম্যাচ জিতেছিল। 72টার মধ্যে একটা ম্যাচও হারেনি। আমি পড়ে দেখছিলাম এক জায়গায়, একটা ইন্টারভিউ দেখছিলাম যে 72টার মধ্যে একটাও হারেনি, প্লাস তারা সারা জীবনে মনে হয় একটি ম্যাচে, ক্লাস 7-8-এ যা হোক হেরেছে, একটি ম্যাচে হেরেছে জীবনে। তো সেরকম একটা প্লেয়ারকে ভিনিস ফোগাট হারিয়েছিল। এবং হারানোর পরে যখন কালকে ফাইনাল হবে, অলিম্পিকের কথা বলছি আমি, কালকে যখন ফাইনাল হবে, সেই অলিম্পিকে কী হলো, কত 100 গ্রাম সামথিং, 100 গ্রাম মতো ওজন বেশি হয়ে যাওয়ায়, মানে নিয়ম থাকে যে 50 কেজি ওজনই হতে হবে, তবে তুমি ওই 50-এর আন্ডারে তুমি খেলতে পারবে। বাট 100 গ্রাম বেশি হয়ে গেছিলো। 100 গ্রাম মানে কতটা? তোমরা 100 ভাবো, 100 বাদাম আমরা কিনে খেয়ে নিই, এরকম ওজন বেশি হয়ে গেছিলো। এই জন্যে এরকম সমস্যা, তাকে আর খেলতেই দেওয়া হয়নি, ডিসকোয়ালিফাইড করে দেওয়া হয়েছিল, ঠিক আছে? আচ্ছা বেশ, আচ্ছা যেটা বললাম অলিম্পিক নিয়ে দু একটা ইনফরমেশন ভুল হতে পারে আমার, যাই হোক। দেখো তাহলে আমরা গল্পে ফিরে আসি। আমাদের গল্পটা কী ছিল? আমরা দেখলাম যে, ফিরে এসো গল্পতে, ভুলে যাও ওটাকে। তাহলে ফ্রান্স নামক একটা দেশ ছিল কি এখনও আছে। ফ্রান্স দেশের একটা রাজা ছিল, তার নাম কি? ডিউক। এবার এই রাজাটা একটু বয়স্ক ছিল, মানে বয়স বেশি হয়ে গেছিলো, ওই জন্য ওই রাজাকে আমরা বলতাম ওল্ড ডিউক। আর একটা কারণ আছে ওল্ড ডিউক বলার কারণ রয়েছে কি,
এই ওল্ড ডিউকের একটা ভাই ছিল। কে ছিল? একটা ভাই, আমি লিখলাম এখানে ভাই ছিল। তার ভাইটার নাম হলো, তো এই রাজার একটা ভাই ছিল, সেই ভাইয়ের নাম কি ছিল? ডিউক ফ্রেডেরিক। ডিউক মানেই কিন্তু রাজা, আমরা চালাই না ডিউক বাইক, তো সেই ডিউক বাইকের নামটাও এসছে, ডিউক মানে রাজা, সেই নাম থেকে ওই নামটা এসছে যে ডিউক বাইক। তো ডিউক মানে রাজা, আর সেই রাজাটার নাম কি ছিল? ফ্রেডেরিক, FREDERIC, ডিউক ফ্রেডেরিক। তাহলে এটা হলো রাজা। তাহলে একটা প্রদেশ ছিল ফ্রান্স, একটা দেশ ছিল, সেই দেশের দুই ভাই ছিল, একটা হলো ডিউক ফ্রেডেরিক, একটা হলো ওল্ড ডিউক, একটা হলো ডিউক ফ্রেডেরিক। তাহলে বড় ভাইয়ের নাম কি? ওল্ড ডিউক। আসলে এটা কোনো নাম নয়, এটা কোনো নাম নয়, একটা হলো কি? ডিউক ফ্রেডেরিক। তাহলে দুই ভাই, এই দুই ভাইয়ের মধ্যে মাথায় রাখবো, ডিউক ফ্রেডেরিক একটু বদ মেজাজি লোক ছিল, একটু কেমন ছিল? একটু বেশি বেশি লোভী ছিল। এই লোভী থাকার জন্য একটা টার্ম ব্যবহার করা এর জন্যে, বলা হয় আজারপার। কি বললাম টার্মটা? আজারপার। এই টার্মটার মানে হলো যে কোনো ব্যক্তি, তোমরা বাংলা এখানে লিখে নেবে, এটার মানটা কি বাংলায় লিখে নেবে, যে কোনো ব্যক্তি যদি অন্য কোনো ব্যক্তির জিনিসের ওপরে বা সম্পদের ওপরে বা পজিশন হতে পারে, দখল রাখে বা মানে ইললিগালি তার উপরে অধিকার করে রেখে দেয়, সেটাকে আমরা বলবো আজারপার। তাহলে এইরকম ডিউক কে ছিল? ডিউক ফ্রেডেরিক ছিল। ডিউক ফ্রেডেরিক কী করেছিল? এই রাজাকে মানে ওল্ড ডিউককে, মানে তার নিজের বড় ভাইকে সেই রাজ্য থেকে মানে ফ্রান্স দেশ থেকে তাড়িয়ে দিয়েছিল এবং বিতাড়িত করে কোথায় পাঠিয়ে দিয়েছিল? বিতাড়িত করে এই ফ্রান্সেরই একটা জঙ্গল রয়েছে, সেই জঙ্গলটার নাম হলো আর্ডেন, তাই তো? আর্ডেন, আর্ডেন ফরেস্ট, আর্ডেন, এই আর্ডেনের জঙ্গলে পাঠিয়ে দিয়েছিল। ঠিক আছে, আর্ডেন ফরেস্ট বা আর্ডেনের জঙ্গলে তাদেরকে পাঠিয়ে দিয়েছিল। এবার আর্ডেনের জঙ্গলে, তাহলে আর্ডেনের জঙ্গলে এই ডিউককে বিতাড়িত করে দেওয়া হলো। এই ডিউককে কী করে দেওয়া হলো? বিতাড়িত করে দেওয়া হলো, মানে তাড়িয়ে দেওয়া হলো। কার দ্বারা তাড়িয়ে দেওয়া হলো? ডিউক ফ্রেডেরিক, মানে তার ছোট ভাইয়ের দ্বারা। এবার কি করলো? ডিউক ফ্রেডেরিক যখন জঙ্গলে আসছিল, ডিউক ফ্রেডেরিক আসলে অত্যন্ত ভালো মনের মানুষ ছিলেন। এমনকি এটাও বলা হয়েছে, চুলটা কেমন বড় বড় লাগছে এখানে, বেশ। এমনকি এটাও বলা হয়েছে যে ডিউক ফ্রেডেরিক কখনো কখনো এত বেশি পরিমাণে দান ধ্যান সামথিং কোনো কিছু করতেন যে ডিউক ফ্রেডেরিককে বলা হতো ইংল্যান্ডের রবিনহুড। কি বলা হতো? রবিনহুড। তোমরা জানো রবিনহুড কাকে বলা হয়? রবিনহুড অফ ইংল্যান্ড, রবিনহুড অফ ইংল্যান্ড। ঠিক আছে, তাহলে কাকে বলা হয় রবিনহুড অফ ইংল্যান্ড? কেন বলা হতো? কারণ ইংল্যান্ডে একটা মানুষ ছিল, যে মানুষটা কি করতো, সে মানুষটাকে যত বেশি আমরা মিন্স তখনকার রাজারা নিয়ম কানুন এর মধ্যে ধরে রাখতে চাইতো, সেই মানুষটা তত বেশি নিয়ম ভঙ্গ করে কি করতো, রিচ ব্যক্তিদের, যারা বড়লোক মানুষ, তাদের ধনসম্পদ চুরি করে এনে বা যা হোক কোনোভাবে নিয়ে এসে গরিবদের মধ্যে যতটা পারতো বিলিয়ে দিত। বুঝা গেল? তাহলে ঠিক সেরকম ওল্ড ডিউক কী করতো, তার যতটা সম্ভব ধনসম্পদ সাধারণ মানুষের পাশে দাঁড়াতো, তাদেরকে সঙ্গে হেল্প করতো। সেই জন্যে ওল্ড ডিউককে বলা হতো রবিনহুড অফ ইংল্যান্ড। ঠিক আছে, এবার ওল্ড ডিউক যখন জঙ্গলে আসে, তার সঙ্গে তার অনুগামীরা, ওল্ড ডিউকের কারা? ওল্ড ডিউকের অনুগামীরা, ফলোয়ার্স, হয় না? ধরো কালকে শাহরুখ খান বললো যে আমি কাল থেকে শাহরুখ খান বা অরিজিৎ সিং বা MS ধোনি, যে কেউ বললো যে আমি কাল থেকে এই বাড়িঘর ছেড়ে দেবো, যে আমি গিয়ে ওই রকম জায়গায় আমি থাকবো। যদি অ্যাভেলেবেল হয় তো দেখা গেল যারা ফলোয়ার্স রয়েছে, অনেক প্রচুর পরিমাণে ফলোয়ার্স গিয়ে তার পাশে থাকার চেষ্টা করবে যদি সুযোগ পায়। ঠিক আছে, ঠিক সেরকম ওল্ড ডিউক যখন জঙ্গলে চলে এলো, তার ফলোয়ার্স ছিল কিছু, ঠিক আছে, সেই ফলোয়ার্সরাও তার সঙ্গে জঙ্গলে চলে এসেছিলো। ঠিক আছে, এবার তাহলে বলি, ওল্ড ডিউক তার ফলোয়ার্সরা জঙ্গলে খুব শান্তিতে, জীবনে স্বাচ্ছন্দ্যে বেশ দিন কাটাচ্ছিল। তাদের জীবন খুব ভালোই মানে চলছিল, কিন্তু তাদের একটা প্রবলেম, তাদের একটা কি খারাপ লাগতো, তাদের খারাপ লাগতো যে এই জঙ্গলের মাঝখানে বা এই জঙ্গলের মাঝে অনেক সুন্দর সুন্দর মনোরম আবহাওয়া, পরিবেশ সব ভালো লাগতো, বাট তাদেরকে কিছু ডেয়ার মানে কি হরিণ, তাদেরকে কিছু হরিণ মেরে খেতে হতো। নাহলে খাবে কি, খেতে তো হবে তাদেরকে, কিছু হরিণ তাদেরকে মেরে খেতে হতো। সেই জন্যে তাদের খুব মাঝে মাঝে খারাপ লাগতো। বাকি ওল্ড ডিউক এটা সবসময় বলতো যে ওই রাজপ্রাসাদের কোর্ট মানে রাজপ্রাসাদের হয় না, রাজসভা, বলছে সেই রাজসভায় বসে থাকার থেকে আমি এই যে জঙ্গলে আছি খুব আরামে স্বাচ্ছন্দ্যে আমি আছি। তাহলে এটা গেল এই গল্পের একটা পার্ট। ঠিক আছে, এবার আমাদেরকে মাথায় রাখতে হবে যে এই ওল্ড ডিউকের একটা মেয়ে ছিল। আচ্ছা, দুই ভাইয়েরই একটা করে মেয়ে ছিল। ওল্ড ডিউকের একটা মেয়ে ছিল, এখানে তার নাম লিখছি, আর
তাহলে ওল্ড ডিউকের এবং ওল্ড ডিউক আর ডিউক ফেডারিক দুই ভাইয়ের একটা করে মেয়ে ছিল। ওল্ড ডিউকের মেয়ের নাম হলো রোজালিন ROSALIND রোজালিন। আর ডিউক ফেডারিকের মেয়ের নাম ছিল সেলিয়া CELIA সেলিয়া। তাহলে দেখে দিলাম দুই বোন, মানে বোন তো না, কি কাজিন সিস্টার, তাই তো, চাচাতো বোন। দুই বাবা দুই ভাই আর তাহলে দুই মেয়ে, চাচাতো বোন হবে, কাজিন বলি যেটাকে আমরা। তাহলে রোজালিন ছিল ওল্ড ডিউকের মেয়ে আর ডিউক ফেডারিকের মেয়ে ছিল সেলিয়া। এই দুই বোনের মধ্যে অত্যন্ত ভাব ছিল, যদিও তোরা নিজের বোন নয়, বাট নিজের বোনের থেকেও বেশি ভাব ছিল। কেন? কারণ হলো যে ওল্ড ডিউককে যখন আর্ডেনের জঙ্গলে তাড়িয়ে দেওয়া হয়েছিল, ডিউক ফেডারিক চেয়েছিল রোজালিনকেও জঙ্গলে তাড়িয়ে দেবে, কারণ দুই বাপ বেটি ভেবেছিল তাড়িয়ে দেবে। কিন্তু এটাই ছিল সেলিয়া যে বলেছিল রোজালিনের জন্য যে বাবা রোজালিন থাকবে আমার সঙ্গে। এবার বাবা তার মানে ডিউক ফেডারিক তার মেয়ে সেলিয়ার রিকোয়েস্ট রেখে কি করেছে, রোজালিনকেও এই রাজপ্রাসাদের ভিতরেই রেখেছিল, ঠিক আছে। কিন্তু মাঝে মাঝেই রোজালিনে তার বাবার জন্য মন খারাপ করতো, মাঝে মাঝেই রোজালিন চাইতো যে তার বাবাকে দেখবে। সেই সময়ে সেলিয়া কী করতো, তার বোনের মনোরঞ্জন করতো, বিভিন্নভাবে তাকে খুশি করতো, বিভিন্নভাবে তাকে ভুলিয়ে রেখে দিত যা হোক করে। এবার একদিন এই রকম অবস্থা চলতে একটা ছেলে মানে রাজপ্রাসাদে একবার হবে যে একটা কুস্তি হবে, দুটো ব্যক্তির মধ্যে কুস্তি হবে। আগেকার দিনে কুস্তি করানো হতো যে রাজাদের বা রাজপরিবারে যারা থাকবে তাদের মনোরঞ্জন করার জন্য বিভিন্ন মানুষের মধ্যে কুস্তি করানো হতো, ঠিক আছে। ঠিক সেরকম একটা কুস্তির প্রতিযোগিতা করা হলো এবং এই কুস্তিতে সেলিয়া রোজালিন দুজনই উপস্থিত থাকবে, বা সেলিয়া রোজালিনকে বললো চলো একটা কুস্তি হবে, আমরা দেখবো, ঠিক আছে। কী হবে তাহলে? একটা রেসলিং, যাতে না মানে দেখতে পাচ্ছ না হয়তো, ওই জন্য বলে দিচ্ছি। তাহলে কুস্তি কার মধ্যে হবে? কুস্তি হবে, একটা হবে আমাদের অরল্যান্ডো, ORLANDO, একটা হবে অরল্যান্ডো আর ভার্সেস অরল্যান্ডোর সঙ্গে কার হবে? অরল্যান্ডোর সঙ্গে হবে আমাদের চার্লস, ঠিক আছে। তাহলে অরল্যান্ডোর সঙ্গে চার্লসের কুস্তি হবে। এবার অরল্যান্ডো হলো একটা সাধারণ ছেলে। কীরকম ছেলে? একটা সাধারণ ছেলে, যার অত কুস্তিবিদ্যা কোনো কিছু জানা নেই, অতি সাধারণ ছেলে একটা। অত কুস্তিবিদ্যা বা শরীরটাও যে খুব বাহুবলী তা ঠিক না, একদম নর্মাল, আমার মতো না, আমার থেকে ভালো হবে অবশ্য, এরকম হবে। আর এদিকে রয়েছে আমাদের চার্লস কিন্তু প্রফেশনাল কুস্তিকার। চার্লস কিন্তু হলো একটা প্রফেশনাল কুস্তিকার, ঠিক আছে, প্রফেশনাল রেসলার। তো চার্লসের সঙ্গে অরল্যান্ডোর কুস্তি কেউই মেনে নিতে পারছে না। তো কী হলো, ডিউক ফেডারিক এদিকে একটু মনের দিকে ভালো, ডিউক ফেডারিক রোজালিনকে সেলিয়াকে মানে ওদেরকে দিয়ে বুঝিয়ে দিল যে তোমরা গিয়ে অরল্যান্ডোকে বলো যে অরল্যান্ডো তুমি যুদ্ধ করো না, কারণ তুমি এর সঙ্গে পারবে না। চার্লস হলো অত্যন্ত শক্তিশালী একটা লোক আর তুমি দুগলা পাতলা একটা মানুষ। তো অরল্যান্ডোকে যখন বলা হলো রোজালিন আর সেলিয়ার দ্বারা যে তুমি যুদ্ধটাকে গিভ আপ করে দাও, গিভ আপ মিনস ত্যাগ করে দাও, তুমি যুদ্ধ করো না, তখন অরল্যান্ডো বলল যে না, যুদ্ধ তো আমি করবই, আর যেহেতু আমাকে নিষেধ করা হলো তোমাদের দ্বারা, রোজালিনা সেলিয়ার দ্বারা, তো তোমাদেরকে ইমপ্রেস করার জন্য আমি আর যুদ্ধ করব, ঠিক আছে। তো এইভাবে অরল্যান্ডো যুদ্ধে নামবে। আর একটা কথা বলবে অরল্যান্ডো যুদ্ধ নামার আগে যে যদি আমি মারাও যাই তাহলে আমার পরিবারে আমাকে দেখার মতো আর কেউ নেই। এটা আমি যখনই বলি আমি একটা এক্সাম্পল দিই যে বাংলা পুরনো যে কোনো প্রসেনজিতের সিনেমাকে মনে করো, দেখো প্রসেনজিৎ কোনো একটা জায়গায় কিছু একটা সিন আসবে, একটা মহিলা আসবে, মহিলার সঙ্গে প্রসেনজিৎ বলবে যে যদি মাসিমা আমার কোনো সমস্যা নেই, আমার যদি কিছু হয় আমার বাড়িতে তো কেউ নেই যে আমাকে দেখবে। আর এটা শুনে মাসিমায়ের কী হবে, মানে ধরে দাও মাসিমায়ের কী হবে, মাসিমায়ের মনে হবে যে না বাবা তুমি কেন একা, আমি আছি তোমার মা। তা আজ থেকে ওদের মধ্যে সম্পর্ক হয়ে যায়। ঠিক এখানেও সেরকম একই অবস্থা। অরল্যান্ডো যখনই রোজালিনকে সেলিয়াকে বললো যে আমার বাড়িতে কেউ নেই, বরং আমি মারা গেলে পৃথিবী থেকে আমি যে বেঁচে আছি আমার একটা জায়গা রয়েছে, এই জায়গাটা শূন্য হয়ে গেলে আমার জায়গায় ভালো কোনো ব্যক্তি আসবে, আমি তো পৃথিবীর একটা বোঝ শুধুমাত্র, ঠিক আছে। তো অরল্যান্ডো যখনই এই কথাটা বললো যে আমার কেউ নেই পৃথিবীতে, তখনই রোজালিনের মনে একটা আগুন ঠিক বলবো না, একটা মায়ার ভাব, স্নেহের ভাব জেগে উঠলো যে আহারে বেচারা অরল্যান্ডো একা, চলো আমি তোমাকে সাপোর্ট করবো, ঠিক আছে। দিয়ে যুদ্ধ হলো, এদের দুজনের মধ্যে যুদ্ধ হওয়ার সময় অরল্যান্ডো আবার সেই বাংলা সিনেমা কনটেক্সটে এসো, মনে করো একটা সিন দেখো বাংলার জিৎ মারধর খেয়ে মাটিতে পড়ে গিয়েছে,
মাটিতে পড়ে যাওয়ার পরে দেখা গেল নায়িকা ওদিক থেকে যখনই জোরে চিৎকার করবে যে পারবে তুমি জিত, তখনই দেখবে নায়ক দেখবে মাটিতে শুয়ে আছে, নাক দিয়ে রক্ত পড়ছে। আমার মনে পড়ে গেল চেন্নাই এক্সপ্রেসে একটা সিন ছিল এরকম, মাটিতে শাহরুখ খান পড়ে আছে, এইদিকে রক্ত বের হচ্ছে, আর একবার যেই নায়িকা মানে দীপিকা বলবে তুমি পারবে ওঠো, তখনই ও কী করবে দেখবে নাকে নিঃশ্বাস ছাড়বে, তার মানে এদিকে একটা মানে এখানে যে ধুলোবালি থাকবে সেটা একটু উড়বে এরকম, ঠিক সেরকম সিন এখানে। যখন ওরল্যান্ডো পড়ে গেল নিচে মারধর খেয়ে, তখনই রোজালিন বলল তুমি পারবে ওঠো, তুমি চেয়ার করলো ওকে। ওরল্যান্ডো কী করলো, উঠে এমন মার দিল, এত ভালো কুস্তি করলো যে চার্লসকে এত জোরে মেরেছে, চার্লস নিচেই মাটিতে পড়ে আছে, ওটার আর কোনো ক্ষমতা নেই ওর, ঠিক আছে। তাহলে এখানে কি দেখলাম যে ওরল্যান্ডো যুদ্ধে জিতে গেল ওরল্যান্ডো যুদ্ধে। এবং যুদ্ধে জেতার পরে ডিউক ফেডারিক, সেলিয়া, রোজালিন প্রত্যেকে ইমপ্রেস হয়ে গেল, পুরো সবাই ইমপ্রেস হয়ে গেল রাজবাড়িতে। এবং ডিউক ফেডারিক খুব খুশি যে চলো তোমাকে আমি মানে হিসাব মতো ওরল্যান্ডোর সঙ্গে সেলিয়ার বিয়ে দিয়েই হয়তো দিত, বাট তখন ওরল্যান্ডোকে জিজ্ঞেস করা হলো যে বাচ্চা তুমি কে, তোমার পরিচয় কী? তখন ওরল্যান্ডো বলবে যে আমি রাওল্যান্ডি বয়েজের একমাত্র না দ্বিতীয় সন্তান। কার সন্তান? ওর বাবার নাম কি, খুব ইম্পর্টেন্ট, রাওল্যান্ডি বয়েজ। কার ছেলে বললাম? ইম্পর্টেন্ট নাম রাওল্যান্ডি বয়েজ। তোমরা বলবে স্যার বয়েজটাও নামের অংশ? হ্যাঁ, বয়েজটাও নামের অংশ। তাহলে রাওল্যান্ডি বয়েজ এর ছেলের নাম কি? ওরল্যান্ডো। এবার রাওল্যান্ডি বয়েজের দুটো ছেলে ছিল, একটা হলো ওরল্যান্ডো যে হলো ছোটো ছেলে, আমি নেগেটিভ চিহ্ন দিচ্ছি, তার মানে ছোটো ছেলে। আরেকটা হলো বড় ছেলে যার নাম হলো অলিভার, এটা এল হতো, OLIVER। অগির কিন্তু অলিভার নয়, এটা অলিভার, ঠিক আছে। অলিভার হলো প্লাস মানে বড় ছেলে, তাহলে অলিভার হলো বড় ছেলে, ওরল্যান্ডো হলো ছোটো ছেলে। এই দুই ভাইয়ের মধ্যে আবার এক রকমের সম্পর্ক রয়েছে। যখন রাওল্যান্ডি বয়েজ কে বললাম তাহলে? অলিভার আর ওরল্যান্ডোর পিতা। তো রাওল্যান্ডি বয়েজ যখন মারা যাচ্ছিল, মানে উনি মারা গিয়েছেন এখন, তো উনি মারা যাওয়ার সময় অলিভার মানে বড় ভাইকে বলে গিয়েছিলেন যে আমি তো মারা যাচ্ছি, তুমি এক কাজ করবে, আমার ছোট ছেলে মানে অরল্যান্ডোকে ভালো করে পড়াশোনা শেখাবে, যুদ্ধ কৌশল যুক্তি যত কিছু হয় তুমি শেখাবে। কিন্তু অলিভার কী করে এক্ষেত্রে? অলিভার তার ভাইয়ের প্রতি হিংসা করে না তাকে যুদ্ধ শেখায়, না তাকে মারামারি শেখায়, না তাকে কৌশল শেখায়, না তাকে কুস্তিবিদ্যা শেখায়, না পড়াশোনা, কিচ্ছু শেখায় না। ছেলেটাকে যত পারে নিচের দিকে নামানোর চেষ্টা করে। কিন্তু এই জায়গায় কী হয়েছিল, অলিভার দেখছে যে ওরল্যান্ডো সময়ের সঙ্গে সঙ্গে নিজেই সব কিছু শিখে যাচ্ছে। এটা দেখে অলিভারের আবার আরও হিংসা হয়েছিল ওরল্যান্ডোর জন্য। তো সে কী করেছিল, এই যে কুস্তিবিদ্যা, কার মধ্যে কুস্তি? অরল্যান্ডো ভার্সেস চার্লস। এই যে কুস্তিটা, দুটো হাত দেখা যাচ্ছে না, এই যে অরল্যান্ডো ভার্সেস চার্লস, এই যে কুস্তিটা হয়েছিল, এই কুস্তিটাও কিন্তু আয়োজন করেছিল কে? অলিভার, তার বড় ভাই, ঘরের শত্রু, সব থেকে বড় শত্রু। তো অলিভার এদের দুজনের মধ্যে মানে অরল্যান্ডো আর চার্লসের মধ্যে যুদ্ধটা লাগিয়েছিল, মানে কুস্তিটা লাগিয়েছিল। কেন? কারণ চার্লস যদি অরল্যান্ডোকে মেরে দেয়, ও রাস্তা ওর ক্লিয়ার হয়ে গেল। হিংসার প্রভাবে এগুলো করা হয়েছিল। বেশ, এখানে আরও একটা ক্যারেক্টার রয়েছে। রাওল্যান্ডি বয়েজের বাড়ির একটা পুরনো চাকর ছিল, চাকরটার নাম কি? অ্যাডাম। কি নাম বললাম? রাওল্যান্ডি বয়েজেরই বাড়ির একটা চাকর ছিল, তার নাম কি হলো? অ্যাডাম, ADAM। অ্যাডাম কিন্তু ধরে নাও রঞ্জিত মল্লিক। কি বললাম? রঞ্জিত মল্লিক বাংলা সিনেমার। কেমন দিক থেকে দেখো, অ্যাডাম হলো রাওল্যান্ডি বয়েজের বাড়ির একদম পুরনো চাকর, এত ভালো চাকর যে সে বাবার মতোই দায়িত্ব পালন করে। তবে কার দিকে? ওরল্যান্ডোর দিকে। কেন ওরল্যান্ডোর দিকে? কারণ ওরল্যান্ডোর মুখটা বা ওরল্যান্ডোর মুখ চলাফেরা হাব ভাব সব কিছু তার বাবার সঙ্গে মিল আছে, রাওল্যান্ডি বয়েজের সঙ্গে মিল রয়েছে। ওই জন্যে অ্যাডাম বলে যে আমার মাস্টার প্রভু, মানে আমার প্রথম যে আমাকে কাজে এনেছিল, প্রভু যেমন দেখতে ছিল ঠিক অরল্যান্ডোও সেরকম দেখতে। তার মানে আমি যদি সাপোর্ট করি, অরল্যান্ডো কী করবো? আর এমনিতেও অরল্যান্ডো একটু কী ছিল? ইনোসেন্ট ছিল। আর অলিভার একটু বেশি হিংসাত্মক ছিল, হিংসা মনের মধ্যে ছিল। ওই জন্য সে চেষ্টা করতো অরল্যান্ডোকে সাপোর্ট করবে, ঠিক আছে। এবার একবার কি হবে, অ্যাডাম একবার অরল্যান্ডোকে বলবে যে অরল্যান্ডো তুমি একটু ফোকাস করো এটার দিকে, কারণ তোমার ভাই অলিভার সে তোমার প্রতি হিংসা করে এবং তোমাকে মারার চেষ্টা করে। অরল্যান্ডো কিন্তু প্রথম দিকে অতটা বিশ্বাস করে না, কিন্তু একবার একটা প্রমাণ হয়েছে কি যে অলিভার বড় ভাই,
অলিভার জীবন্ত জ্বালিয়ে দেওয়ার চেষ্টা করেছে কাকে? অরল্যান্ডোকে। সে কী করেছিল? বাড়িতে আগুন, আমি এখানে শর্টকাট লিখে দিলাম ফায়ার, ফায়ার, ঠিক আছে, বার্ন মানে পুড়িয়ে দেওয়ার চেষ্টা করেছিল কাকে? অলিভারকে জীবন্ত জ্যান্ত পুড়িয়ে মারার চেষ্টা করেছিল। কে করেছিল এটা? অলিভার। কাকে করেছিল পুড়িয়ে মারার চেষ্টা? অরল্যান্ডোকে। কথাটা কে বলেছিল? অ্যাডাম বলেছিল। অ্যাডামকে তাদের বাড়ির পুরনো চাকর, ওল্ড সার্ভেন্ট, ওল্ড সার্ভেন্ট, তাদের বাড়ির পুরনো চাকর, ঠিক আছে, বাড়ির পুরনো চাকর। এবার অরল্যান্ডো মনে মনে ঠিক করবে, আচ্ছা মনে মনে ঠিক করবে না, অ্যাডামই তাকে সাজেশন দেবে। অ্যাডাম অরল্যান্ডোকে বলবে তুমি এক কাজ করো, এসব ছেড়ে ছুড়ে দাও, জায়গাটা ছেড়ে তুমি অন্য দূরে দূরে কোনো জায়গায় পালাও। বলে কোথায় যাওয়া যাবে? তখন সে বলবে যে এই যে আর্ডেনের জঙ্গলে তুমিও চলে যাও। তাহলে কী হলো এখানে? অ্যাডাম অরল্যান্ডোকে বলবে তুমি আর্ডেনের জঙ্গলে চলে যাও, সরি ভুলভাল উচ্চারণ করলাম। তো এবার অ্যাডাম বলবে যে কাজ করো তাহলে আমিও তোমার সঙ্গ দিই, দিয়ে অ্যাডাম আর অরল্যান্ডো দুজনে একসঙ্গে আর্ডেনের জঙ্গলে চলে যাবে, ঠিক আছে। এবং খুব গুরুত্বপূর্ণ এখানে বিষয় রয়েছে, অ্যাডাম তার সারা জীবনে, আচ্ছা অ্যাডাম কী চাকরি করে? অ্যাডাম যে কিছু জীবনে টাকা সঞ্চয় করেছে, কিভাবে সঞ্চয় করেছে, কী চাকরি করেছে? সে রাউল্যান্ডি বয়েজের বাড়িতে চাকর মানে কী বলবো ওটাকে, চাকরগিরি করে, যাই হোক আর কি, সে কী করেছে? কিছু টাকা সঞ্চয় করেছে। সেই টাকাটার পরিমাণটা কত? 500 ক্রাউন, ডলার নয় কিন্তু, 500 ক্রাউন। আচ্ছা একটা প্রশ্ন হবে, শোনো শোনো শোনো, ভালো কথা। 500 ক্রাউন টাকাটা দিয়েছে তা নয় কিন্তু, 500 ক্রাউন পরিমাণ দাম এরকম কিছু গোল্ড দিয়েছিল। বুঝতে পারলাম কি বললাম? 500 ক্রাউন, ক্রাউন কিন্তু ডলার নয়, অপশন দেবে $500, 500 রুপিস, ভুলভাল টিক মেরে দেবে না, ক্রাউনই হবে। 500 ক্রাউন যতটা সোনা হয় ততটা সোনা দিয়েছিল। কাকে দিয়েছিল? অরল্যান্ডোকে। এবং দুজন মিলে কী শুরু করলো? আর্ডেনের জঙ্গলে যাত্রা শুরু করে দিল। এবার আর্ডেনের জঙ্গলে ওরা গেল। আর্ডেনের জঙ্গলে যেতে যেতে একবার কী হবে? আচ্ছা হ্যাঁ, একটা কথা বলি তার মাঝখানে, এরা আর্ডেনের জঙ্গলে যাওয়ার আগে আমরা যুদ্ধে আরেকবার ফিরে আসি আমরা। অরল্যান্ডো আর চার্লসের যখন যুদ্ধ হচ্ছিল, যুদ্ধ হওয়ার পর কে জিতলো? অরল্যান্ডো। যুদ্ধে কে খুশি হলো? ডিউক ফেডারিক। যুদ্ধ জয় হওয়ার পরে ডিউক ফেডারিক জিজ্ঞেস করেছিল অরল্যান্ডোকে যে আচ্ছা অরল্যান্ডো তোমার তাহলে বংশ পরিচয় কি? তখন অরল্যান্ডো বলেছিল আমি রাউল্যান্ডি বয়েসের ছেলে। এবার প্রবলেম হলো রাউল্যান্ডি বয়েস কিন্তু এই যে আমাদের ওল্ড ডিউক রয়েছে, এই যে দেখো আমাদের ওল্ড ডিউক রয়েছে, সেই ওল্ড ডিউকের কিন্তু ফ্রেন্ডই নয়, খুব কাছের বন্ধু। তাহলে কি দেখলাম ওল্ড ডিউক মানে ডিউক ফেডারিকের যে ভাই এবং শত্রু, ভাইও আবার শত্রু, সেই ওল্ড ডিউকের খুব কাছের বন্ধু হলো রাউল্যান্ডি বয়েজ, ঠিক আছে। আর রাউল্যান্ডি বয়েজের ছেলে হলো অরল্যান্ডো, আর অরল্যান্ডোই এই যুদ্ধে জয়ী হয়েছে। সমস্যা হলো এখানে দেখো একজন খুশি হবে, একজন দুঃখ পাবে। বলো কে খুশি হবে, কে দুঃখ পাবে? এখানে দুঃখ পাবে ডিউক ফেডারিক। কেন দুঃখ পাবে? কারণ ওর শত্রুর বন্ধু, মানে এও শত্রু, তুমি আমার শত্রুর ছেলে। তখন ডিউক ফেডারিক বলছে কাশ তুমি আমার শত্রুর ছেলে না হতে, তুমি অন্য কারোর ছেলে হতে। ও রাউল্যান্ডি বয়েজ বাদ দিয়ে তুমি যদি অন্য কারোর ছেলে হতে, আজ তুমি হাফ সাম্রাজ্যের মালিক হতে, মানে মেয়ের বিয়ে দিতাম এক কথায়। কিন্তু এই জায়গায় রোজালিন কিন্তু খুব খুশি হলো। কেন খুশি হলো? কারণ তার বাবার বন্ধুর ছেলে, মানে বাবার খুব প্রিয় মানুষই হবে এটা। তখন রোজালিন বললো, মনে মনে বললো যে আচ্ছা এই ছেলেটাকেই তাহলে আমি পছন্দ করবো। পছন্দ করে নিয়েছে। তখন সে বললো যে আগে আমি যদি জানতাম যে অরল্যান্ডো আমাদের রাউল্যান্ডি বয়েসের ছেলে, তাহলে আমি যে বললাম যে যুদ্ধ করো ভালো করে, আমি এক কাজ করতাম, আমি একটু চোখ দিয়ে অশ্রু বের করতাম, মানে একটু ইমোশনাল হয়ে যেতাম আমি তার দিকে, ঠিক আছে। তাহলে এখানে কি হলো? ডিউক ফেডারিক দিয়ে চার্লস অরল্যান্ডোকে বললো তুমি যেহেতু এর ছেলে, তুমি এক কাজ করো, গেট আউট, তুমিও পালিয়ে যাও এখান থেকে। তারপরে শেষবেলায় অরল্যান্ডো আর এই অ্যাডাম, যে কাহিনীটা আমি একটু আগে বললাম, যে এরা একসঙ্গে আর্ডেনের জঙ্গলে গেল। তাহলে আর্ডেনের জঙ্গলে চলে গেল, এটা একটা পর্ব গেল। এবারে আমরা অন্য একটা সেকশনে আমরা আসবো। আচ্ছা দেখো এবার, তাহলে এই রোজালিন আর সেলিয়া এরা একদিন থাকতে একদিন এদের মধ্যে কি হলো যে রোজালিন তার বাবার কথা মনে পড়বে। একদিন কি হবে, আমাদের ওল্ড ডিউক ফেডারিক তার মেয়ে সেলিয়াকে বলবে আচ্ছা সেলিয়া তুমি কি একটা জিনিস খেয়াল করে দেখেছো, আমাদের রোজালিন যেখানে যেখানে রয়েছে ঠিক সেখানে তোমার দিকে কিন্তু কেউ অতটা ফোকাস করে না। কেন ফোকাস করে না? সিম্প্যাথির কারণে। রোজালিন তো এমনিতেই ভালো, মনের দয়া বেশি ইমোশনাল, আর যারা ইমোশনাল হয় তারা একটু মোটামুটি ভালো টাইপেরও হয়।
তো রোজালিন নরম মনের মানুষ, দেখতেও সুন্দর, আবার বাবাও নেই কাছে, তাহলে তার প্রতি কী হয়, বেশি পরিমাণে মানুষজন সিম্প্যাথি দেখায়। ডিউক বলছে, ফেডারিক বলছে সেলিয়া তুমি যদি রোজালিনকে তাড়িয়ে দাও এখান থেকে, তাহলে কিন্তু পুরো অ্যাটেনশনটা তোমার উপরে আসবে, বুঝতে পারছো, মানে পুরো মিডিয়া আপনার ছবি তুলবে। এই কথাটা আর কি ডিউক ফেডারিক তার মেয়েকে বুঝিয়ে দিল সেলিয়াকে। সেলিয়া কিন্তু মনের দিক থেকে খুব ভালো। সেলিয়া বলবে, মানে তার বাবার সামনে বলবে আর কি, যে না না রোজালিনকে আমরা বের হতে দেবো না, প্রথম বলবে। তারপর বাবা যখন মানবে না, তখন সেলিয়া কী করবে, বাবাকে বলবে হ্যাঁ বাবা তুমি ঠিকই বলেছো, রোজালিনকে বলবো পালিয়ে যেতে, পরের দিন বলবো। সেলিয়া রোজালিন মনে মনে ঠিক করবে তারা দুজন একসঙ্গেই চলে যাবে কোথায়, আর্ডেনের জঙ্গলে। কেন যাবে, রোজালিনের উদ্দেশ্য কিন্তু তার বাবাকে খোঁজা। মনে রাখবে, রোজালিন উদ্দেশ্য হলো বাবাকে খোঁজা, কিন্তু গিয়ে হাফ রাস্তায় গিয়ে কিছুদিন থাকতে থাকতে সে প্রেমে সব গন্ডগোল হয়ে যাবে, সব তোমাদের মতো। হাফ টাইমে এসে সিলেবাস ভালোই পড়াশোনা চলে প্রথম দিকে, মাঝখানে এসে সব গন্ডগোল হয়ে যায়। এখানেও ঠিক তাই, রোজালিন শুরু করবে তার বাবাকে খুঁজতে যাবে, কিন্তু জঙ্গলে গিয়ে কিছুদিন থাকতে থাকতে দেখা হয়ে যাবে অরল্যান্ডোর সঙ্গে। আর কয় অরল্যান্ডোর সঙ্গে দেখা হয়ে যাবে, সব গন্ডগোল হয়ে যাবে, পরে আবার সব ঠিক হয়ে যাবে যদিও। তাহলে একদিন কি হলো, রোজালিনা সেলিয়া রাজপ্রাসাদ দেখে বেরিয়ে পড়লো জঙ্গলের দিকে, আর্ডেনের দিকে। ওরা ওখানেই গিয়ে থাকবে এবং রোজালিন তার বাবাকে খুঁজবে, ঠিক আছে। এবার ভাবো তুমি, রাজপ্রাসাদের দুটো মেয়ে, সামান্য রাজপ্রাসাদ ছেড়ে দাও, সামান্য একটা হসপিটালের মধ্যে, যেখানে আরজি করের ঘটনা তোমরা জানো, আরজি কর হসপিটালে একটা মহিলা, মানে একটা তাও ডাক্তার, 31 বছর বয়স, সিনিয়র বলবো না, যাই হোক ডাক্তার, বেচারা 36 ঘন্টা ডে নাইট ডিউটি করেছে একটানা। ডিউটি করার পরে তাকে সে সেই হসপিটালের মধ্যে সে যদি সেফ না থাকে, তাহলে একটা কথা তোমরা ভাবো, যদিও একটা কথা বলবো যে অবশ্যই স্বাস্থ্য পাওয়ার দরকার রয়েছে, মানে যত প্রোটেস্ট হচ্ছে, আন্দোলন হচ্ছে, ওই অল সাপোর্ট একদম দরকার রয়েছে এটা। ঠিক সেরকম একটা কথা ভাবো তুমি, রোজালিনা সেলিয়া রাজপ্রাসাদের মেয়ে, তারা রানী, তারা যদি এরকম, হ্যাঁ আমি রোজালিনা আমি সেলিয়া এইভাবে বেরিয়ে যায় রাস্তা দিয়ে, অবশ্যই 1 ঘন্টায় কেউ না কেউ কিডন্যাপ করে নেবে, তাই না, কেউ না কেউ কিডন্যাপ করে নেবে। ওই জন্য তারা তাদের কী করলো, ভেসটা, মানে তাদের নিজেদের ডিসগাইজ করে নিল। কী করলো, ভেসটা পরিবর্তন করে নিল, দেহটা রূপটা পরিবর্তন করে নিল। এবং কী হলো, রোজালিনের হাইটটা একটু বেশি ছিল, রোজালিন কি বললাম, হাইটটা একটু বেশি ছিল, যেহেতু রোজালিনের হাইটটা বেশি ছিল, এটা মানে বেশি, ওই জন্য রোজালিন একটা ছেলে সাজলো। কি সাজলো, মেল মানে ছেলে। আর রোজালিনের নাম কি রাখবে, নাম থাকবে গ্যানিমিড। দেখা যাচ্ছে, দেখি, ও দেখা যাচ্ছে না, দেখে না এখানে, রোজালিন একটা ছেলে সাজবে, ঠিক আছে, MEL মেল। আর তার নাম কি হবে, দাঁড়াও, দেখা যাচ্ছে না, 1 মিনিট দাঁড়াও, তাহলে আরেকটু নামাতে হবে। এবার দেখা যাচ্ছে, দেখি, মেল দেখা যাচ্ছে কোনো রকম, বাট এখানে লেখা যাবে না, ঠিক আছে। আমি তাহলে এখানেই কোথায় লিখবো তাহলে, ওয়েট, এটাকে মুছে দিই, প্রফেশনাল রেসলার। তোমরা এটা স্ক্রিনশট নিয়ে নাও, এই পর্যন্ত নিয়ে নাও, খাতায় সুন্দর করে নোটস বানাও, এইভাবেই পরীক্ষা থেকে পড়ে যাবে কমপ্লিট। নোটস নিয়ে স্ক্রিনশট নিয়ে নাও, নিয়েছো, বেশ। এবার মুছছি আমি এটা, তাহলে প্রফেশনাল রেসলারটাকে মুছি, এখানে লিখি। তাহলে রোজালিনের যেহেতু হাইটটা বেশি, ওই জন্য রোজালিন একটা কী সাজবে, ছেলে সাজবে। কী সাজবে, ছেলে বা মেল পুরুষ মানুষ সাজবে। আর তার নাম হবে গ্যানিমিড, GANYMEDE, গ্যানিমিড, ঠিক আছে। আর আমাদের সেলিয়ার নাম কি হবে, অ্যালিয়ানা। সেলিয়ানা যেহেতু হাইট একটু কম, ওই জন্যে সেলিয়ার নাম আমাদের, সেলিয়া কি সাজবে, একটা মেয়ে সাজবে, মানে ফিমেল। আমি লিখে দিলাম মেয়ে, শর্টকাটে মেয়ে। তার নাম হবে কি, অ্যালিয়েনা, ALIENA, অ্যালিয়েনা, ঠিক আছে, অ্যালিয়েনা। তাহলে কি দেখলাম রোজালিন যেহেতু হাইট একটু বেশি ছিল, শক্তি, যা হোক, আমি নিজে কেন দেখে আমি নয় অতটা শক্তিশালী, তো রোজালিন হাইট বেশি, ওই জন্য ওর নাম হবে গ্যানিমিড, এবং সে পুরুষ মানুষ হবে। সেলিয়া হাইটটা একটু কম, ওই জন্য সে হবে অ্যালিয়ানা। তার ছদ্মবেশের নামটা কি এখন, অ্যালিয়ানা। এবং এরা দুজনে বর্তমানে 2 ভাই বোনের সম্পর্কে, মানে যদি গ্যানিমিড আর অ্যালিয়ানা এখন যদি কোনো জায়গায় যায়, কেউ যদি জিজ্ঞেস করে কে তোমার, গ্যানিমিড বলবে এটা আমার ছোটো বোন, এরকম সম্পর্ক বানিয়ে তারা বের হলো। তাহলে এরাও কোথায় গেল, এরাও চলে এলো আমাদের আর্ডেনের জঙ্গলে, ঠিক আছে। তাহলে এখন আর্ডেনের জঙ্গলে কে কে আছে ভাবো, ওল্ড ডিউক, সে আর্ডেনের জঙ্গলে, তারপরে অরল্যান্ডো, অ্যাডাম, সে আর্ডেনের জঙ্গলে, গ্যানিমিড, অ্যালিয়ানা, মানে রোজালিন, সেলিয়াস, তারাও আর্ডেনের জঙ্গলে। তাহলে এখন রাজপ্রাসাদে আছে কে, শুধুমাত্র ডিউক ফেডারিক। আর এদিকে রয়েছে অলিভার, রয়েছে রাজপ্রাসাদে, তো অলিভার নেই, অলিভার রয়েছে ওই রাজ্যে, মানে ফ্রান্সে রয়েছে, ঠিক আছে। এবার দেখি, এবার এদের এই কাহিনীতে ফিরে আসি, দেখব অ্যাডাম আর
অ্যাডাম আর অরল্যান্ডো যখন জঙ্গলের মধ্যে দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে, দেখো অ্যাডাম অত্যন্ত বয়স্ক লোক, বয়স্ক ব্যক্তি, যখন হেঁটে হেঁটে যাচ্ছিল তখন সে একটু ক্লান্ত লাগছিল, তারপরে তখন একটু টায়ার্ড লাগছিল, সেই জন্য সে কী করেছিল, মানে কখনো সখনো অরল্যান্ডোকে বলছিল যে অরল্যান্ডো আমি তো আর হাঁটতে পারছি না, তাহলে তুমি চলে যাও, আমি মারা ধরে যাবো। তখন অরল্যান্ডো ওকে কী বলতো যে না না তুমি মারা কেন যাবে, এরকম কথা একদম বলবে না, চলো আমি তোমাকে নিয়ে যাবো। অরল্যান্ডো তাকে হাত ধরে ধরে এরকম হয় না, এরকম বয়স্ক মানুষ এরকম নিয়ে যায়, এরকম নিয়ে যাচ্ছিল। এবং একটা জায়গায় গিয়ে অরল্যান্ডো দেখে যে এই ওল্ড ডিউককে দেখছে, যে ওল্ড ডিউক কিছু খাবার দাবার নিয়ে বসে আছে, ঠিক আছে। অরল্যান্ডো গিয়ে একটা ছুরি নেই এখানে, একটা ছুরি নিয়ে এরকম গলায় গিয়ে ধরবে, ঠিক আছে। গলায় গিয়ে ধরার পরে তখন যে রাজা থাকবে, রাজা কি বলবে আরে তোমাকে দেখতে বেশ ভালো ঘরের ছেলে মনে হচ্ছে, তুমি তো চুরি করার মতো নও, তাহলে তুমি এরকম ছুরি ধরে কেন আছো। তখন অরল্যান্ডো কি বলবে আরে আমি 2 দিন ধরে তো খাইনি ঠিক করে, আমরা এই জঙ্গলে এই ব্যাপার পুরো ঘটনাটা বুঝিয়ে বলবে। তখন যখন ও শুনবে যে ওটা হলো রাউল্যান্ডি বয়েজের ছেলে, তখন বলবে আরে বাবা এসো 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 এসো, ঠিক আছে, এরকম জিনিস আর কি হলো। তাহলে ওল্ড ডিউক এখন অরল্যান্ডোকে আর অ্যাডামকে পেট ভরে খাবার দাবার দেবে, তারা খাওয়া দাওয়া করবে। এমনও ব্যাপার রয়েছে যে তারা বলবে অরল্যান্ডোকে যে তুমি খাও, অরল্যান্ডো বলবে না আমি আর কাজ করবো, যতক্ষণ না অ্যাডাম আসবে না বা অ্যাডামকে আনবো না আমি খাবো না। রাজাও বলবে এবং তার ফলোয়ার্সরাও বলবে তাহলে কাজ করো, আমরা ওয়েট করি। অ্যাডাম তো বাইরে এক জায়গায় রেখে দিয়েছিল অ্যাডাম আর অরল্যান্ডো একসঙ্গে যখন এসে জয়েন করে তখন সবাই বসে রাতের খাবারটা খাবে। এটা এইদিকে চলছে। এদিকে আমাদের গ্যানিমিড আর অ্যালিয়ানা, যারা ছদ্মবেশ ধারণ করে, ওদের নাম হয়েছে গ্যানিমিড আর অ্যালিয়ানা, তারা কি করবে, ছদ্মবেশ ধারণ করে পুরো জঙ্গলে ঘুরে ঘুরে বেড়াবে এবং যাওয়ার সময়ে তারা একটা মানুষকে পাবে, ঠিক আছে, একটা মানুষকে পাবে, যে মানুষটা কি করবে, সেই মানুষটার মালিক রয়েছে, যেমন রাউল্যান্ডি বয়েজ হলো এর মালিক, ঠিক সেরকম তারও একটা মালিক রয়েছে, প্রভু রয়েছে, মাস্টার রয়েছে, যে তার বাড়িটাকে বিক্রি করবে। সেই মানুষটাকে গ্যানিমিড আর সেলিয়া জিজ্ঞেস করে, সেলিয়া বলে তুমি কি কোনো বাড়িটারি এমনকি কোনো জায়গায় পাওয়া যাবে যেখানে আমি গোল্ড, সোনার পরিবর্তে টাকার পরিবর্তে আমি থাকতে পাবো। তখন সে বলবে ওরকম কোনো জানি না, তবে আমি একটা বাড়ি বিক্রি করতে যাচ্ছি, সেটা নিলে বলুন। ওরা বলবে হ্যাঁ 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 টাকার তো অসুবিধা নেই, চলো বাড়ি নিয়ে নেবো। তাহলে ওরা একটা বাড়ি কিনে নিল, একটা হোম কিনে নিল এবং ওই হোমের মধ্যে ওই যে লোকটা ছিল, যে লোকটা বাড়িটা বিক্রি করতে আসছিলো, মানে ওই বাড়ির যে চাকর আর কি, যে লোকটা বিক্রি করতে আসছিলো তাকেও কিনে নিয়ে মিনস বললো তুমিও থাকবে আমাদের সঙ্গে। তাহলে রোজালিন, সেলিয়া আর এই ব্যক্তিটা তারা কী করলো, একটা বাড়ির মধ্যেই থাকলো, ঠিক আছে। বাড়ির মধ্যে থাকার পরে প্রতিদিন বাড়ি থেকে এদিক ওদিক করে বাবাকে খুঁজতে যায়। একদিন সে কি দেখে জঙ্গলে প্রতিটা গাছ রয়েছে আর প্রতিটা গাছে কতদূর দেখা যাচ্ছে হোম, হ্যাঁ প্রতিটা গাছে কি হলো, প্রতিটা গাছে রোজালিনের নাম লেখা আছে। জিনিসটা কে দেখছে, গ্যানিমিড দেখছে, মানে গ্যানিমিডই রোজালিন দেখছে যে রোজালিনের নাম লেখা আছে। সে দেখছে কিছুটা দূরে গিয়ে সে দেখছে যে একটা ছেলে গাছ খুঁড়ে খুঁড়ে তার নাম লিখছে গাছের গায়ে। এবার রোজালিন দূর থেকে ছেলেটাকে দেখে বুঝতে পেরে গিয়েছে। কেন বুঝতে পেরেছে, যখন এখানে কুস্তি হচ্ছিল আমাদের অরল্যান্ডো আর চার্লসের মধ্যে যখন কুস্তি হচ্ছিল, কুস্তিতে জেতার পরে যখন রোজালিন জানতে পারলো যে সেটা রাউল্যান্ডি বয়েজের ছেলে, মানে তার বাবার বন্ধুর ছেলে রোজালিন একটা সুন্দর গলার চেন, গোল্ডেন চেন, সোনার হার তাকে অরল্যান্ডোকে গিফট দিয়েছিল, কী হিসেবে, অ্যাজ এ টোকেন অফ লাভ, ভালোবাসার প্রতীক হিসেবে দিয়েছিল, হয় না, দেয়, তোমরা তো ভালোই জানো এটা, ঠিক আছে। তো টোকেন অফ লাভ হিসেবে তাকে দেওয়া হয়েছিল। তো সেই জন্যে সেই চেনটাকে তার গলায় দেখে রোজালিন বুঝতে পেরে গিয়েছিল যে এটাই হলো আমার অরল্যান্ডো। কিন্তু অরল্যান্ডো তাকে চিনতে পারবে না, কারণ সে তো গ্যানিমিড সেজে আছে, ছেলে সেজে আছে। তো এবার কি মজার জিনিসটা কী হলো, গ্যানিমিড অরল্যান্ডোর কাছে গিয়ে বলছে আমাকে একটা জিনিস খুঁজে দিতে পারবে, যে এই গাছের গোড়ায় কে রোজালিনের নামটাকে লিখে লিখে বেড়াচ্ছে, কারণ রোজালিনকে আমিও পছন্দ করি খুব। কে বলছে, গ্যানিমিড বলছে, রোজালিনের জন্যই বলছে, নিজের জন্যই সে বলছে যে আমি ওকে পছন্দ করি, কিন্তু এটা কেউ একজন লিখে দিয়েছে তার জন্যে। তখন ছেলেটা অরল্যান্ডো বলছে এটা আমিই লিখেছি। তখন গ্যানিমিড বলে যে অরল্যান্ডো, রোজালিনকে আমি চিনি তো ভালোভাবে, তুমি এক কাজ করো, প্রতিদিন আমার কাছে এসো এবং আমার কাছে এসে প্র্যাকটিস করবে 1 ঘন্টা। কিসের প্র্যাকটিস করবে, কীভাবে রোজালিনকে পেলে তুমি প্রপোজ করবে সেই প্র্যাকটিস করবে। এবার কী হয়, মানে শুনতে একটু হাসি লাগবে, আমি জানি যে এত সিরিয়াস পড়ার ভিতরে এরকম একটা জায়গা, যে মানে একটা মেয়েকে প্রপোজ করা শিখতে যাবে। তাহলে রোজালিন প্রতিদিন গ্যানিমিডের কাছে তার সেই জঙ্গলের বাড়িতে কি করতে যাবে,
মানে ট্রেনিং, এক কথায় বলতে পারো ট্রেনিং নিতে যাবে। কিসের জন্য ট্রেনিং নিতে যাবে? পরবর্তীকালে রোজালিনকে পেলে সে কীভাবে প্রপোজ করবে। এবং গ্যানিমিড বলবে আমি এক কাজ করব, আমি তাহলে একটু মেয়ে মেয়ে ভাব দেখাবো, এবং তুমি আমাকে রোজালিন ভেবেই প্রতিদিন 1 ঘন্টা করে প্র্যাকটিস করবে এবং প্রতিদিন প্র্যাকটিস করতে আসবে। তাহলে কি রোজালিন এই জায়গায় বেশ একটু মজা পেয়ে গেল, কারণ প্রতিদিন অরল্যান্ডো রোজালিনের কাছে যাবে, রোজালিন ভেবেই প্রপোজ করবে, বাট ও দেখতে পাবে না যে ওটা রোজালিন, বাট রোজালিন খুব মজা পাবে এখান থেকে। ঠিক আছে, তো এরকম প্রায় চলতে থাকে। একদিন কি হলো, এই অরল্যান্ডো যখন প্র্যাকটিস করতে যাচ্ছিল তার বাড়িতে, গ্যানিমিডের বাড়িতে, মানে রোজালিনের বাড়িতে যাওয়ার সময় সে দেখতে পাচ্ছে যে একটা জায়গায় একটা লোক, মানে একটা মানুষ পড়ে রয়েছে, তাকে একটা সাপে, সে একটা স্নেক দেখা যাচ্ছে এখানে, হ্যাঁ একটা স্নেক তার গলাটাকে এরকম জড়িয়ে ধরে রয়েছে, আর তার পাশে একটা কে ওয়েট করছে, লায়োনিজ অপশন দেবে কিন্তু, যে টাইগার না লায়োনিজ, মাথায় রাখবে লায়নও হবে না কিন্তু, লায়োনিজ মানে সিংহী, মানে একটা মেয়ে সিংহী অপেক্ষা করে একটা ঝোপের ভিতরে, আর তার গলায় একটা সাপ জড়িয়ে রয়েছে। এবং সে দেখতে পেল দূর থেকে, সেটা আর কেউ নয়, সেটা হলো তার ভাই অলিভার, যে ভাই তার সঙ্গে হিংসা বিদ্বেষ করে তার ক্ষতি করার চেষ্টা করেছে। এবার কি হলো, অরল্যান্ডো প্রথমে ভাববে যে ও মরুক, ওকে কোনো হেল্প করবো না, ও আমার ক্ষতি করেছিল। কিন্তু যত যাই হোক, তার ভাইয়ের রক্ত তার গায়ের মধ্যে রয়েছে, তো সে কী করবে, হেল্প করবে তার ভাইকে। সে প্রথমে সাপের হাত থেকে বাঁচাবে, তারপরে লায়নিজের সঙ্গে, মানে সিংহীর সঙ্গে সে লড়াই করবে, এবং সিংহীকে মেরে দেওয়ার পরে সে তার ভাইকে রক্ষা করবে। কিন্তু লড়াই করতে গিয়ে অরল্যান্ডোর কোনো জায়গায় একটু ক্ষতবিক্ষত, গা হাত ছিঁড়ে খুঁড়ে যাবে। তো ছিঁড়ে যাওয়ার ফলে সে অলিভারকে বলবে যে অলিভার, আমি তো একটা জায়গায় যাচ্ছিলাম গ্যানিমিডের কাছে, তুমি এক কাজ করো, গ্যানিমিডের কাছে যাও, গ্যানিমিডকে গিয়ে বলো যে আজকে আমি ট্রেনিং নিতে আসবো না। এখানে আমার একটা অবজেকশন আছে। তুমি ভাবো যে ধরো তুমি কোনো জায়গায় যাচ্ছ, ঠিক আছে, যাওয়ার সময় তোমার কোনো একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল, অ্যাক্সিডেন্টই তো এটা, বাঘের সঙ্গে লড়াই করেছে, সিংহীর সঙ্গে অ্যাক্সিডেন্টই তো তার মাথায় আসছে সেই সময় যে আমার সবার প্রথমে কর্তব্য হলো গ্যানিমিডকে এটা বলা যে আজকে আমি প্রপোজ করার ক্লাসে যেতে পারবো না, কতটা মানে যাই হোক আর কি। তো অলিভার কি করবে, যাবে গ্যানিমিডের বাড়িতে যাবে, তাকে সমস্ত ঘটনা খুলে বলার জন্যে, ঠিক আছে। এবার প্রথম কথা এখানেই, অলিভার যখন দেখবে যে ভাইকে আমি এত কষ্ট দিয়েছি, এত মানে বিতাড়িত করেছি, এত ছোট করেছি, ক্ষতি করেছি, সেই ভাই আজকে আমায় জানে প্রাণে রক্ষা করালো, জানে প্রাণে বাঁচিয়ে দিল। তো কি হবে, এখানে তার মনটা পরিবর্তন হবে, কার, অলিভারের মনটা কি হবে, সফট হবে, এবং সে এই সফট মন নিয়ে কার কাছে যাবে, গ্যানিমিডের বাড়িতে। আর গ্যানিমিডের বাড়িতে আর কে রয়েছে, অ্যালিয়ানা আসলে কে, অ্যালিয়ানা আসলে সেলিয়া, ঠিক আছে। সেলিয়া যখন শুনতে পাবে যে গ্যানিমিড বলছে, অলিভার বলছে যে জানো গ্যানিমিড, আসলে আমি ওর ভাই, যে ভাই ওর খুব ক্ষতি করতে চেয়েছিলাম, আমি ওর এত খারাপ কিছু করার পরেও ও আমার উপকার করেছে, আমার ভাই আমার উপকার করেছে। তো এটা শুনে যখন অলিভার নিজের দোষগুলোকে কবুল করছে, নিজের কি বলবো ভুলগুলোকে তুলে ধরছে এবং নিজের সব রূপটাকে প্রকাশ করছে, তখন সেই ঘটনাটা কিন্তু শুনছে কে, সেলিয়া দাঁড়িয়ে শুনছে। এবং সেটা শুনে সেলিয়া প্রথম দেখাতেই ফল ইন লাভ, প্রেমে পড়ে যায়। কার প্রেমে পড়ে যায়, অলিভারের প্রেমে পড়ে যায়, ঠিক আছে। অলিভারের প্রেমে পড়ে যাওয়ার ফলে খুব তাড়াতাড়ি ওরা রিলেশনে চলে আসে, এবং কিছুদিন যাবে। তারপরে একদিন কি হবে, অরল্যান্ডো কোথায় গেল, হ্যাঁ অরল্যান্ডো একদিন কথায় বলতে গ্যানিমিডকে বলে ফেলবে যে জানো, এই আমাদের জঙ্গলের মধ্যে তো আমাদের ওল্ড ডিউকও আছে। কেন জানতে পারলো, কারণ ওল্ড ডিউক একদিন আমাদেরকে খাবার খাইয়েছিল, সেই প্রথম দিন গলায় ছুটি ধরেছিল, সেই খাবার খাইয়েছিল। তো সেটা শুনে রোজালিন বুঝতে পারবে যে তার বাবাও এখানেই আছে, এবং রোজালিন একবার তার বাবার কাছে দেখাও করে আসবে, কিন্তু পরিচয় দেবে না। তার বাবাকে গিয়ে কি বলবে, তার বাবা বলবে যে তুমি কার মেয়ে, তখন সে বলবে আমি একটা খুব প্রভাবশালী ভালো ভদ্র পরিবারের মেয়ে, মানে তার বাবার জন্যই বলবে যে তুমি ভদ্র, কিন্তু পরিচয় দেবে না যে আমি তোমারই মেয়ে। দিয়ে কি হবে, তাহলে একদিন অরল্যান্ডো, ওই অলিভার আর আমাদের সেলিয়া যারা একসঙ্গে বিয়ে করবে, তারা ঠিক করে নেবে যে তারা খুব তাড়াতাড়ি বিয়ে করবে, ঠিক আছে। এবং তারা বিয়ে ঠিক করার পরে অরল্যান্ডো বলবে তাহলে একটা কাজ করি, চলো ওর জঙ্গলে তো একটাই বয়স্ক মানুষ রয়েছে, ওল্ড ডিউক, বিয়ে করলে আমরা যেমন বড়দের সম্মতি নিই, বলবে চলো আমরা ওল্ড ডিউকের সম্মতি নিয়ে আসি। সম্মতিতে যাওয়ার সময় আমাদের অরল্যান্ডো বলবে যে খুব ভালো হতো, কাকে বলছে, গ্যানিমিডকে, খুব ভালো হতো যদি আমি রোজালিনকে পেয়ে যেতাম, একই সঙ্গে বিয়ে করে নিতাম। তখন কি হবে, রোজালিন মানে গ্যানিমিড
অরল্যান্ডোকে বলবে যে যেদিন তোমার ভাইয়ের আর সেলিয়ার বিয়ে হবে সেদিন আমি গ্যারান্টি দিচ্ছি সেদিন আমি কোনো একটা জাদু চমৎকার করে ঠিক আমি রোজালিনকে নিয়ে আসবো, ঠিক আছে। এবং অরল্যান্ডো আর অলিভার এরাও রাজাকে যখন নিমন্ত্রণ করতে যাচ্ছে অলিভারের বিয়ের জন্যে, তখন অলিভারকেও বলছে যে ওল্ড ডিউককেও বলছে যে এই দুজনের বিয়ে হবে, তা আপনাকে নিমন্ত্রণ থাকলো। এবং তার সঙ্গে সঙ্গে অরল্যান্ডো জিজ্ঞেস করছে ওল্ড ডিউককে, মানে এটা গ্যানিমিড জিজ্ঞেস করতে বলেছে যে আচ্ছা যদি অরল্যান্ডোর সঙ্গে কি আমাদের অলিভারের রোজালিনের সঙ্গে কি আমাদের অরল্যান্ডো বিয়ে হতে পারে, এটা ইনডিরেক্টলি জিজ্ঞেস করে নিয়েছে, বুঝা গেল। এবার তখন ওল্ড ডিউক বলেছে যে হ্যাঁ আমার বন্ধুর তো ছেলে, ভালোই হবে, বিয়ে হলে তো ভালোই। তখন আমাদের অরল্যান্ডো অলিভার ওল্ড ডিউককে বলেছে যে কাজ করবেন, সেদিন আপনার মেয়ে রোজালিনও আসবে এবং রোজালিনেরও বিয়ে হয়ে যাবে, ঠিক আছে, আমার সঙ্গে বিয়ে হয়ে যাবে, এরকম হয়েছে। দিয়ে কি হবে, যেদিন ফাইনাল বিয়ের দিন হবে সেই বিয়ের দিন রোজালিন গিয়ে সরাসরি পরিচয় দিয়ে দেবে যে আমি সেই রোজালিন, আমি আপনার মেয়ে। তাহলে এখানে কি হলো, রোজালিনের সঙ্গে শেষ পর্যন্ত আমাদের অলিভারের বিয়ে হয়ে গেল, এই দুজনের আমাদের বিয়ে হয়ে গেল। আবার কি হলো, সেলিয়ার সঙ্গে আমাদের অলিভারের বিয়ে হয়ে গেল, দুজোড়া বিয়ে হয়ে গেল। দুজোড়া বিয়ে হওয়ার পরে আবার একটা সুসংবাদ আছে। তুমি একটা কথা ভাবো তো, দেখবে বাংলা যে সিনেমাগুলো আমরা দেখেছি, দেখবে যখন তাদের মধ্যে সব কিছু মিটমাট হয়ে যায়, ভিলেন গুন্ডা সব ধরা পড়ে যায়, দেখবে হঠাৎ করে হোঁচট চলে আসে কোনো একটা জায়গা থেকে, তাই না, বা কাঞ্চন চলে এসে এমন একটা ঘটনা ঘটায় যেটা দেখে আমরা খুব খুশি হয়ে যাই, খুব বেশি হেসেও ফেলি এবং আনন্দে চোখ দিয়ে জলও বেরিয়ে। এখানেও ঠিক সেটাই ঘটবে। কি হবে, এদের যখন সব কিছু মিটমাট হয়ে গেল, এদিকে আমাদের ডিউক ফেডারিক কিন্তু রাজপ্রাসাদে একা রয়েছে। তার মনের মধ্যে এত হিংসা এতই জ্বলছে যে আমার মেয়েটাও পালিয়ে গেল, আমাকে ছেড়ে সেলিয়াও জঙ্গলে চলে গেল। তখন সে কী করবে, সেও জঙ্গলের দিকে আসবে, আর্ডেনের দিকে এসেছে। তখন কি করবে, যখন সে আসছে রাস্তায় অনেক সৈন্য টৈন্য নিয়ে আসছে, তাদের সঙ্গে যুদ্ধ লড়াই করবে বলে, বাট আসার সময়ে একটা সাধুর সঙ্গে দেখা হবে। কার সঙ্গে? সাধুর সঙ্গে দেখা হবে। সেই সাধুটা তাকে কি বলবে যে তোর মনে অনেক সমস্যা আছে, তোর অনেক প্রবলেম আছে, তুই শান্ত হ, তুই সব কিছু ত্যাগ দে। তো বা তখন যাই হোক এই সমস্তভাবে ডিউক ফেডারিকের মনে আসবে যে না, আমাকে শুধরাতে হবে, আমি এই সব কিছু ত্যাগ করি। তখন সে কী করবে, ডিউক ফেডারিক এদের কাছে যাওয়ার পরে, যাবে না ঠিক, একটা মানুষের মাধ্যমে, একটা সার্ভেন্টের মাধ্যমে, মেসেঞ্জারের মাধ্যমে সংবাদ পাঠাবে। কার কাছে সংবাদ পাঠাবে? ওল্ড ডিউকের কাছে সংবাদ পাঠাবে। কি বলবে? আমি ছেড়ে দিলাম সিংহাসন, রাজ্য আমার আর নয়, রাজ্য এবার তুমি সামলাও। তাহলে এবার কি হলো, ওল্ড ডিউক এবার চলে এলো আমাদের আর্ডেনের জঙ্গল থেকে, আমাদের চলে এলো মেন রাজ্য ফ্রান্সে। আর যে আমাদের ডিউক ফেডারিক ছিল সে চলে এলো সন্ন্যাস নিয়ে আর্ডেনের জঙ্গলে। তাহলে ডিউক ফেডারিক চলে এলো আর্ডেনের জঙ্গলে, আর আর্ডেনের জঙ্গলে যে ওল্ড ডিউক ছিল সে চলে গেল ফ্রান্সে। তাহলে এখন কে জঙ্গলে থাকছে? আমাদের জঙ্গলে থাকছে শুধুমাত্র ডিউক ফেডারিক সন্ন্যাস হয়ে। আর কে মেন ফ্রান্সে থাকছে? ফ্রান্সে থাকছে আমাদের এখন ওল্ড ডিউক, সেলিয়া, অরল্যান্ডো, অলিভার, ব্যাস এই কজন, আর রোজালিন, এই কজন, বুঝা গেল? এই কজন থাকছে। কারণ দুটোই হিসাব মতো রাজার মেয়ে, দুজন বিয়ে করে নিয়েছে, দুজনই রাজ্যের হয়তো কোনো ভাগটাক পাবে, সবাই তাহলে চলে গেল। এই হলো আমাদের গল্পটা বলো কেমন লাগলো? আশা করি আমি জানি ভালোই লেগেছে, আশা করি। যদি লাগে তো, যেহেতু প্রথম ভিডিও মানে অন ক্যামেরা প্রথমবার বলছি, সাবস্ক্রাইব করে দিও আর একটু শেয়ার করে দিও, যাতে অ্যাটলিস্ট মানুষ জানতে তো পারে, ছেলেরা জানতে তো পারে যে হ্যাঁ পড়ানো হচ্ছে কোনো জায়গায়। ঠিক আছে, থ্যাংক ইউ।